অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেছে, কিভাবে ফিল আপ করবেন সেই ফর্ম এবং গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দেবো এবং লাইভ আপনাদেরকে করে দেখাবো। এছাড়াও এই ফর্মকে কিভাবে আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন সেটা যদি না জানেন, সেই বিষয়ে ভিডিও আমার প্রোফাইলে এবং চ্যানেলের মধ্যে আছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। বাংলা এই ফর্ম প্রায় 13 পাতা, তাই একটু বড় ভিডিও হবে, তবে স্কিপ না করে দেখার অনুরোধ করব যাতে একটাও পয়েন্ট মিস না হয়, কারণ এই ফর্মের প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট এবং আপনাকে খুব যত্ন এবং সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। তাই চলুন দেরি না করে আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। এখানে এই ফর্মটা খোলা আছে, এখান থেকে আপনাদের সমস্ত প্রসেসটা লাইভ করে দেখাবো আমি। এই হলো সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, যেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে ফর্মের ওপরে দেখতেই পাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াটার মার্ক দেয়াই আছে, তাই এটা যে ফেক ফর্ম এই বিষয়ে কোনো রকম আপনাদের সন্দেহ থাকার উচিতই না, কারণ পশ্চিমবঙ্গ সরকার দেয়াই আছে। তাই চলুন একবারে একে একে বলি যে কোথায় কিভাবে কি করবেন। এই ওপরে এত কিছু লেখাকে আমি ইগনোর করে যাচ্ছি। একদম প্রথমে লেখা আছে, দেখুন এখানে বিভাগ বা ক্ষেত্র, এখানে আছে বিকল্প ইনপুট, এটা আছে নির্দেশনা। সবার প্রথমে বলে রাখি যে আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন, যা কিছু লিখবেন বা যা কিছু ইনপুট দেবেন আপনার ইনফরমেশন, সব কিন্তু এই মিডিলের বক্সটার মধ্যে, ঠিক আছে? এই যে বিকল্প বা ইনপুট বলে যে বক্সটা করা আছে, এই বক্সটার মধ্যেই সব লিখবেন। এই দিকের কোথাও বা এই দিকের কোথাও লেখার প্রয়োজন নেই। আচ্ছা, সবার প্রথমে পারিবারিক পরিচয় নিয়ে এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান আছে, HOF মানে হেড অফ দ্য আপনার ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি, তো এই পরিবারের প্রধানের নামটা এখানে লিখবেন। তো আপনার নিজের নাম নয়, কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম, সেটা আপনার সেটা আপনার স্বামী হতে পারে, বা আপনার শ্বশুরমশাই, বা আপনার বাবা, যে কেউ হতে পারে, বাট আপনার পরিবারের যিনি প্রধান তিনি, তার নাম লিখবেন। আচ্ছা, জন্ম তারিখ লিখবেন, এখানে জন্ম তারিখ লিখবেন। অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু আধার কার্ড অনুযায়ী হওয়া দরকার। এখানে দেখুন লেখাই আছে যে আধার কার্ড অনুযায়ী। এখানে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটা করবেন। দেন এখানে করবেন পরিবারের প্রধানের আধার নম্বর, আধার নম্বরটা এই বক্সে লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনার ডিজিটাল রেশন কার্ডের কোনো রকম পারিবারিক আইডি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে লেখার এখানে কোনো প্রয়োজন নেই। দেন এখানে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কজন মেম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। অবশ্যই এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র সংখ্যায়, মানে সংখ্যায় লিখবেন। 4 জন হলে 4 লিখবেন, বা বাংলায় ফিল আপ করলে 4 লিখবেন, বানান করে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আছে ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা এখানে বলে দেওয়াই হয়েছে, আপনি বর্তমানে কোথায় বাস করছেন সেই স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। 8 নম্বরে লেখা আছে যোগাযোগ নম্বর, এখানে কার মোবাইল নাম্বার দেবেন, দেখুন বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের যার নাম আপনি এখানে দিয়েছিলেন, যিনি আপনার পরিবারের প্রধান, তার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এই যোগাযোগ নম্বরের জায়গায় দিতে হবে। আপনার পরিবারের যে কোনো মানুষের বা আপনার নিজের মোবাইল নাম্বার আপনি এখানে দিতে পারবেন না। পরবর্তী 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। অর্থাৎ এখানে দেখুন প্রত্যেকটা দেখুন লেখা আছে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, টোটাল 5 জনের এখানে জায়গা দেওয়া আছে। অর্থাৎ আপনার পরিবারের প্রত্যেকজন সদস্যর ব্যাপারে তাদের প্রত্যেকের নাম, জন্ম তারিখ, তাদের লিঙ্গ কি, তারা মেল নাকি ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে তাদের সম্পর্ক কি, এটাও দিতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। আপনি কার জন্য আবেদন করছেন সেই ফ্যামিলি মেম্বারের পাশে কিন্তু হ্যাঁ দেবেন, ঠিক আছে? বয়সে 5 বছরের কম হলে আধারে এনে চিহ্নিত করুন, যদি বয়সে 5 বছরের কম সেই সদস্য হয় তাহলে আধারে এনে যেটা আছে সেটাকে টিক করে দেবেন। আচ্ছা, সদস্য 1-এ আপনি প্রথম যিনি পরিবারের প্রধানের পরে আপনার পরিবারে যার জায়গা তাদের নাম লিখবেন। এবার এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে এরকম আপনি হাইস্ট 5 জনের নাম এখানে অ্যাড করতে পারবেন আপনার পরিবারের, এবং প্রত্যেককে দেখুন নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ কি, সে পুরুষ নাকি মহিলা, তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি। যেমন পরিবারের প্রধান যদি তার বাবা হয় তাহলে লিখে দেবেন বাবা, যদি দাদু হয় তাহলে লিখবেন তার সাথে তার দাদুর সম্পর্ক। এইরকম ভাবে সম্পর্কটা আপনাকে লিখতে হবে। এবার এখানে আপনি ধরুন পরিবারের সদস্য 1, তার জন্য আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তাহলে হ্যাঁ সদস্য 1 এর উল্টো দিকে যে হ্যাঁ আছে এটা রাইট দিয়ে দিতে হবে। বাকি যাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ আপনি করছেন না তাদের গুলো হ্যাঁতে দেওয়ার রাইট কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এখানে হয়ে গেল এই ইনফরমেশন। একবারে পরের 10 নম্বরের পয়েন্টে আমি চলে আসি, যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ এখানে আপনার HOF যেখানে লেখা আছে HOF ব্যাংক, এখানে আপনার পরিবারের যিনি প্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম এবং ব্যাংকের IFSC কোডটা এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই দেখুন এখানে লেখা আছে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু DBT লিঙ্ক করা চাই। এবার আছে সদস্য 1, অর্থাৎ আপনি এর আগের এখানে যে সদস্য 1 এর নামটা যার দিয়েছিলেন ঠিক তারই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
ব্যাংকের নাম এবং তার এইচএফসি কোড। সদস্য 2 এরও একই রকম, সদস্য 3 এরও একই রকম। ঠিক ওখানে যার যার নাম যে সদস্য নাম্বারে দিয়েছিলেন ঠিক তারই ইনফরমেশন, ব্যাংকের ইনফরমেশন এখানে আপনাকে সেম ভাবে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার আপনার পরিবারে যদি 5 জনের বেশি মেম্বার থাকে আপনি সর্বোচ্চ 5 জনের দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে 11 নম্বর পয়েন্টে আমি চলে আসি। 11 নম্বর পয়েন্টে লেখা আছে এপিক ভোটার তালিকায় অংশ নম্বর সহ এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের। অর্থাৎ আপনার পরিবারের যাদের যে সকল সদস্যের নাম আপনি দিয়েছিলেন তার মধ্যে ধরুন কেউ এমন আছে যার এখনো ভোটার কার্ড হয়নি বা 18 বছর হয়নি, তারটা দিতে হবে না, বাট যাদের ভোটার কার্ড আছে তাদের প্রত্যেক জনের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার আপনাকে এখানে দিতে হবে। ঠিক সেম টু সেম ভাবে যেভাবে আপনি ওখানে সদস্য একে যার নাম লিখেছিলেন এখানে তার এপিক নম্বর এবং তার বিধানসভা কেন্দ্র এবং অংশ নম্বর দেবেন। সদস্য 2 এ যার নাম লিখেছিলেন তারই এখানে এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দেবেন। এই জিনিসটাকে মাথায় রাখবেন যেন এক নম্বর সদস্য আপনি অন্য জনের নাম লিখেছিলেন আর এখানে 2 নম্বর সদস্যের এপিক নাম্বার, ভোটার নাম্বার দিয়ে দিলেন, সেটা যেন না হয়। আর এখানে ওপরে যেটা আছে এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর আপনাকে দিতে হবে। এগুলি কোথা থেকে পাবেন? এগুলি ভোটের সময় আপনার বাড়িতে যে ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটা সদস্যের ডিটেলস দেওয়ার পর 12 নম্বরে আছে যে আপনার কাস্ট কি। অসংরক্ষিত মানে ইউআর, সংরক্ষিত বা আর্থিকভাবে দুর্বল হলে ইউআর ইএস, তপশিলি জাতি হলো এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য শ্রেণী অগ্রসর হলে ওবিসি বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী হলে পিভিটিজি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট বা আপনার পরিবারের সকলে কোন কাস্টের অন্তর্গত সেটাকে দিতে হবে এবং সেরকম কোনো যদি এসসি এসটি বা ওবিসি হয় তার কিন্তু সার্টিফিকেটও আপনাকে এখানে দিতে হবে। লেখা আছে দেখুন, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র ইত্যাদি, এগুলো কিন্তু আপনাকে প্রদান করতে হবে ফর্মের সঙ্গে জেরক্স কপি। দেন তারপরেরটা আমি চলে আসি। 12টি ক্ষয়ে আছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। যেটাই সঠিক হবে সেটা রাইট দেবে। যেমন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় থাকে তাহলে সেটি কোন ধরনের কার্ড দেখবেন, ডিজিটাল রেশন কার্ডের ওপরে আমাদের কিছু এরকম লেখা থাকে AAY, PHH, SPHH। তো আপনার কোন ধরন সেটা কার্ড দেখে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি কি মাসিক রেশন সংগ্রহ করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর হলো সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি আপনার বাড়িতে 3টে বা তার থেকে বেশি পাকা ঢালাই করা ঘর থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না। পারিবারিক জমির মালিকানা, আপনাদের কি পারিবারিক কোনো জায়গা জমি বা চাষযোগ্য জায়গা জমি আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, এইসব কিন্তু ডকুমেন্টস বা জমি রেকর্ডের কপি, এইসব কিন্তু ডকুমেন্টস আপনাকে জেরক্স করে ফর্মের সাথে দিতে হবে। পরবর্তী হলো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। যদি জমি থাকে তাহলে সেটা কত শতকে আছে জমির পরিমাণটা এখানে লিখতে হবে, আর যদি এখানে না হয় তাহলে এগুলো লেখার কোনো দরকার নেই। বোঝা গেল? এবার হলো যানবাহন। 4 নম্বরে আছে যানবাহন। আপনি পরিবারের বা কোনো সদস্য অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে? যদি আপনাদের অবাণিজ্যিক অর্থাৎ পার্সোনাল যদি কোনো রকম 4 চাকা গাড়ি থাকে তাহলে সেটা হ্যাঁ দেবেন, যদি না থাকে না। আর যদি হ্যাঁ হয় তাহলে সেই গাড়ির কিন্তু সংখ্যা কটা আছে সেটা এখানে লিখতে হবে, তার মডেল নাম্বার এখানে লিখতে হবে আর তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। 5 নম্বরে আছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। আপনার পরিবারের বা আপনার পরিবারের কোনো সদস্যের কি স্বাস্থ্য বীমা করা আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন এবং প্রত্যেকটার কিন্তু বিবরণ আপনাকে দিতে হবে। যদি না হয় তাহলে না দিয়ে ছেড়ে দিন, বাকি এখানে কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই। আর যদি হ্যাঁ হয় তাহলে সেটা পরিবারের সকল সদস্যদেরই আছে নাকি বিশেষ কোনো সদস্যের আছে? বিশেষ কোনো সদস্যের হলে সেই সদস্যের ঘরটা আপনি গিয়ে ফিল আপ করবেন, সরকারি বীমা নাকি বেসরকারি বীমা এবং বীমার অঙ্ক কত, বীমার প্রিমিয়াম আপনি কত করে দিচ্ছেন, এটুকু সকল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। বোঝা গেল? এইভাবে আপনি যদি সবার থাকে সবার ফিল আপ করেন, আর যদি কোনো স্পেসিফিক মানুষ বা সিঙ্গেল পার্সনের থাকে তার বিবরণ দেবেন, আর যদি না থাকে তাহলে তো না করে দিয়ে একদম স্কিপ করে চলে আসুন। ঘয়ে আছে আয় বা পেশা। আপনার পরিবারের সদস্যরা আয়কর বা পেশাগত ট্যাক্স প্রদান করে? প্যান বা পি ট্যাক্স তারা কি প্রদান করে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু সেখানে প্যান কার্ডের ডিটেলস আপনাকে দিতে হবে। পরবর্তী আমি চলে যাই 3 নম্বরে, কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারের প্রধান আছে, সে কি কাজ করে? সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সাংগঠনিক ক্ষেত্র বা স্বনিযুক্ত, আংশিক সময়ের কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত।
পরিযায়ী শ্রমিক, বেকার নাকি অন্যান্য, এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের, আপনি আপনার পরিবারের যটা সদস্যকে এখানে অ্যাড করেছেন প্রত্যেকটা সদস্যের কিন্তু এরকম কর্মক্ষেত্রকে আপনাকে উল্লেখ করে দিতে হবে। এবার কেউ হয়তো আপনার পরিবারের, আপনার ছেলে বা আপনার মেয়ে সে পড়াশোনা করছে, তাহলে সেক্ষেত্রে বেকার করে দেবেন, মানে কোনো রকম কাজ করছে না। এইভাবে এইভাবে বুঝে বুঝে আপনি করে নেবেন এটা, ঠিক আছে, কে কোন কাজ করে সেটা। আচ্ছা, এটা আমি স্কিপ করে একদম চলে আসি নিচের দিকে। 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যাদের সংখ্যা। প্রাপ্তবয়স্ক বলেছে মানে 18 বছরের ওপরে, ঠিক আছে। এখানে কজন আপনার পরিবারে কজন শিক্ষিত মানে পড়াশোনা জানে সেই নাম্বারটা এখানে লিখবেন, তার নিচে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক মানে কজন আপনার পরিবারে পড়াশোনা সেরকম ভাবে জানে না তাদেরটা লিখবেন। পরবর্তী আপনার পরিবারের প্রধান যে ছিল তার সে কি শিক্ষিত নাকি অশিক্ষিত, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। শিক্ষিত হলে শিক্ষিতর ঘরে ঠিক, অশিক্ষিত হলে অশিক্ষিতর ঘরে ঠিক, এবং সে কতদূর পড়াশোনা করেছে তার শিক্ষাগত যোগ্যতা কি সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা সদস্যরই আপনার ফিল আপ করতে হবে। পরবর্তী 5 নম্বরে আছে, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার বর্তমান বা প্রাক্তন ধারক, মানে আপনার পরিবারের এই সদস্যদের মধ্যে কেউ কি কোনো রকম এই মন্ত্রী, সংসদ, পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর বা পঞ্চায়েতের সঙ্গে কোনোভাবে যুক্ত, সেটা বর্তমানে হতে পারে বা অতীতে যুক্ত ছিল, এরকম কেউ হতে পারে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি না হয় না। আর হ্যাঁ হলে তিনি কোন পদে রয়েছেন বা কোন পদে ছিলেন সেই সদস্য নম্বর সংখ্যাটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে, এবং থাকলে তার প্রয়োজনীয় নথি আপনাকে জমা করতে হতে পারে। পরবর্তী, কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের যে সকল সদস্যর নাম আপনি এখানে দিয়েছেন তার মধ্যে কেউ কি সরকারি পেনশন পায়? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। আর যিনি সরকার, আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তার পেনশনের নাম্বার বা সদস্য সংখ্যা এখানে দিতে হবে, এবং সাথে পেনশনের ডকুমেন্টসও দিতে হবে। পরবর্তী, সদস্য কি জিএসটির অধীনে আছে, আপনার বাড়ির কোনো সদস্য কি জিএসটির আন্ডারে আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। পরিবারের মোট বার্ষিক আয় কত, টাকায় মানে অঙ্কে, বার্ষিক বলেছে মাসিক না, মানে 1 বছর আপনার পরিবারের আয় কত সেটা এখানে আপনাকে এখানে লিখে দিতে হবে, সংখ্যায় বানান করে না, নাম্বার লিখে দেবেন। অন্যান্য পরিচয় আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার পরিবারের কোনো মেম্বার সে কি সিএএ এর জন্য আবেদন করেছে বা আবেদন আগে করেছিল, বর্তমানে তার উপরে কাজ চলছে, যদি এরকম হয় সেটা হতে পারে পরিবারের প্রধান সদস্য 1 2 3 যে কেউ হতে পারে। যদি হয় কেউ, তাহলে এখানে কিন্তু তার ডিটেলস দিতে হবে। যদি প্রযোজ্য না হয় তাহলে ওপরেই যে আছে প্রযোজ্য নয় বলে ঘরটা, তার উপর রাইট দিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি এরকম থাকে তাহলে কিন্তু তার আবেদন করা হয়েছে, আর যদি করা হয় তার আবেদন নম্বরটা এখানে দিতে হবে, সেটা যে সদস্যের তার ঘরেই দেবেন, বাকিদের দেওয়ার দরকার নেই। পরবর্তী আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যেমন কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরটি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থীর ক্রেডিট কার্ড ইত্যাদি। এই ধরনের ক্রেডিট কার্ডের সাথে কি কেউ কি যুক্ত বা কেউ কি পায়, সেটা পরিবারের প্রধান বা যে কোনো সদস্য হতে পারে, তাহলে কিন্তু সেই ক্রেডিট কার্ডের নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু এখানে তথ্য দিতে হবে। সেটা পরিবারের যে সদস্যটি পায় তার ঘরেই দেবেন, আর যদি সবাই পায় তাহলে সবার ঘরে দিয়ে দেবেন। পরবর্তী হলো, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম এসআইআর এ বাদ পড়ে যায় তবে সেটা কি ট্রাইব্যুনালে বর্তমানে বিচারাধীন আছে, যদি কোনো পরিবারের থাকে তাহলে তার ইনফরমেশন দেবে, আর যদি প্রযোজ্য না হয় মানে কেউ এরকম না থাকে তাহলে প্রযোজ্য নয় হিসাবে ওই ঘরটাতে দিয়ে দেবেন, ঠিক আছে। প্রত্যেকটা সদস্য, যদি কেউ না থাকে তাহলে প্রত্যেকটা সদস্যের ঘরে প্রযোজ্য নয় বা না এটাতে দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে সেই মামলার বিবরণ কিন্তু আপনাকে এই ফাঁকা জায়গায় লিখে দিতে হবে, সেটা যে সদস্যের নাম ট্রাইব্যুনালে আছে সেই সদস্যেরই, বা সবার থাকলে সবারই। পরবর্তী, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার বাড়িতে কজন শিশু আছে এবং কে কে বিদ্যালয়ে পড়াশোনা করছে তার বিবরণ এখানে দিতে হবে। যেমন সদস্য নম্বরে শিশু সদস্য 1, সেই শিশুর নাম লিখবেন, সে কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের ধরন কি, সরকারি বিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, স্পন্সর নাকি বেসরকারি, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা, নাকি অন্যান্য, সেই সকল ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে সদস্য 2-এ আপনার দ্বিতীয় যদি কোনো সন্তান বা বাড়িতে দ্বিতীয় কোনো শিশু থাকে, 4টে ঘর আছে, আপনি সর্বোচ্চ 4 জনের নাম দিতে পারেন। পরবর্তী, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনি যে শিশুদের নাম এখানে দিলেন তাদের টিকাকরণ কি সম্পূর্ণ হয়েছে। যেমন শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, আর টিকাকরণ করানো হয়নি। যদি আপনার টিকাকরণ শুরু হয় বা সম্পূর্ণ হয় তাহলে হ্যাঁ ঘরে রাইট দেবেন, আর যদি টিকাকরণ সম্পূর্ণ না হয় বা করানোই হয়নি তাহলে টিকাকরণ করানো হয়নি ঘরে রাইট দেবেন। এখানে লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ডের আইডিটা আপনাকে দিতে হবে, আর যদি না হয়
তাহলে শেষ টিকা কবে নিয়েছিলেন সেই তারিখটা আপনাকে মেনশন করতে হবে, এবং টিকা কেন করাননি বা টিকা কেন নেননি তার কারণটাও ব্যাখ্যা করে দিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই ওই জেরক্স কপি হিসাবে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এইখানে ফর্মে লেখার কোনো জায়গা নেই। পরবর্তী আছে সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা। আপনার কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? মানে ডিবিটি লিঙ্ক যে আপনি ব্যাংকে করেছিলেন, সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কি আপনি কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন? সেটা আপনি নিজেও হতে পারেন, আপনার পরিবারের প্রধানও হতে পারে, বা যে কোনো সদস্য হতে পারে। অর্থাৎ ধরুন আপনি আগে কোনো ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন, আপনি সেই টাকাটা নিতে চান না, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা নিতে চান, তাহলে কিন্তু সেই প্রকল্প থেকে আপনাকে আগে নিজেকে সরাতে হবে। এই প্রথম ছকটা হলো পরিবারের প্রধানের জন্য। তারপরে দ্বিতীয় একটি ছক আছে, সেখানে দেখুন সদস্য নম্বর 1, তারপরে সদস্য নম্বর 2, সদস্য 3, এরকম করে প্রত্যেকটা সদস্যের জন্য এরকম বক্স করা আছে। আপনি যদি কোনো প্রকল্পের টাকা পান তাহলে হ্যাঁ করে এটা ফিল আপ করবেন, আর যদি না পান তাহলে না করে স্কিপ করে চলে যাবেন, আর কিছু করার দরকার নেই। পরে হলো বাদ দেওয়া হলে তার কারণ, ধরুন কোনো মহিলা বর্তমানে যুবসাথী বা ওই বেকার ভাতা যেটা আগে চালু হয়েছিল সেটা পাচ্ছে, বাট সে চাইছে যে আমি অন্নপূর্ণা ভান্ডার নেবো, ওই যুবসাথী বা বেকার ভাতাটা আমি নেবো না। তাহলে এখানে তাকে কি করতে হবে, যে তার নামটা যে সদস্য হিসাবে আপনি তুলেছিলেন সেই সদস্যের ঘরে গিয়ে এখানে লিখে দেবেন যে যুব সাথী বা যুব শক্তি, আর এখানে আপনি কি প্রকল্পটা থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, দিয়ে হ্যাঁ করে দেবেন। এবং লাস্টে এসে এই যে বাদ দেওয়া হলে তার কারণ, এখানে কারণটা আপনাকে অফিসার কর্তৃক পূরণীয়, এখানে কিন্তু আপনি লিখবেন না, ঠিক আছে? আপনি অফিসারকে গিয়ে বলবেন যে এই কারণে আমি আমার নামটা ওই যুব শক্তি থেকে তুলে নিতে চাই এবং আমি অন্নপূর্ণা ভান্ডার পেতে চাই, সেখানে এটা হচ্ছে সে লিখে দেবে, আপনাকে কিছু করতে হবে না। এরপর জাতি ঘোষণা সম্মতি, এখানে আছে ঘোষণা সম্মতি, যে এই মর্মে আমি ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য এবং আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে এটা হচ্ছে আপনি এটা বলে দিয়েছে, এত পড়ার আমার দরকার নেই, ভিডিওটা শুধু শুধু বড় হয়ে যাবে। যে আমি সবকিছু ঠিক ডকুমেন্টস দিয়েছি, সবকিছু সত্যি কথা বলেছি, যদি কিছু ভুল প্রমাণ হয় বা আমি কিছু ফেক বা জালিয়াতি করি তাহলে সেক্ষেত্রে আমি সাজা পাবো। এটাই যে সম্মত যে ঘরটা আছে, সম্মতটা রাইট দিয়ে দেবেন, ব্যাস। রাইট দিয়ে আপনার কাজ এখানেই শেষ, আর এখানে একটা আপনার সই করতে হবে স্বাক্ষরের জায়গা, ব্যাস। এখানে আপনার শেষ। বাকি নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে যারা ফর্মটা জমা নেবে তারা ব্যবহার করবে, তারা লিখে দেবে, ব্যাস। আপনার কাজ এখানেই শেষ। আশা করি বুঝতে পারলেন গোটা ফর্মটা। খুব বড় একটা জিনিস, কোথাও কোনো জায়গায় যদি বুঝতে না পারেন অবশ্যই প্রথম থেকে আবার সেই জায়গাটা ভিডিওর বারবার দেখুন, আমি ভালোভাবে বলে দিয়েছি। তারপরেও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো সেখানে। অবশ্যই ভিডিওটি তোমার পরিচিত সকল বন্ধু বান্ধব, পরিবার, পাড়া প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দাও, যাতে এই ফর্ম কিভাবে ফিল আপ করবো এই দুশ্চিন্তায় কাউকে না থাকতে হয়। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।